নমস্কার বন্ধুরা, আমাদের অনেক সময় প্রাইভেট পেশেন্ট চেম্বার থেকে হসপিটাল থেকে কল করে ডাক্তারবাবু পাশের বাড়ির কুকুরটা চেটে দিয়েছে, আঁচড়ে দিয়েছে, পাশের বাড়ির বিড়ালটা জানেন তো পালতু বিড়াল একটু গায়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আঁচড়ে গেছে, কুকুরে কামড়েছে, ছুঁচো কামড়েছে, তাহলে কি আমাকে টিকা নিতে হবে? র্যাবিস নিয়ে সবার মনে অনেক প্রশ্ন। এই পর্বটি তাদেরই জন্য। জলাতঙ্ক বা র্যাবিস এটা একটা ভাইরাল ইনফেকশন। এই ভাইরাস দিয়ে আক্রান্ত হলে মৃত্যু প্রায় 100%। কুকুরে কামড়ের থেকে র্যাবিস হলে, র্যাবিসের ক্লিনিক্যাল লক্ষণ একবার তৈরি হলে পৃথিবীর কোনো ডাক্তার মেডিসিন নেই যা আপনাকে বাঁচাতে পারে। জলাতঙ্ক রোগ তৈরি করতে এই ভাইরাসটি 2 থেকে 3 মাস, 15 থেকে 90 দিন, অ্যাভারেজ 28.5 দিন। এই সংখ্যাগুলো মনে রাখবেন, অনেক পরে কাজে লাগবে। অনেক সময় 1 থেকে 4 বছরের মতো সময় নেয়। তাই এই সময়ের মধ্যে টিকা নিলে নিশ্চিতভাবে মৃত্যু থেকে বাঁচা সম্ভব। জলাতঙ্ক নিয়ে অনেক বিভ্রান্তি কাজ করে, এগুলো দূর করতেই এই পর্বটি। এ প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমরা করোনা মহামারী নিয়ে খুব ব্যস্ত ছিলাম, খুবই ভয় পেয়েছি, অমুক হয়েছে তমুক হয়েছে, কিন্তু এখন তো করোনা মহামারীতে মারা যাওয়ার চান্স কত ছিল? 0.5, 0.6 বা 1%, কিন্তু র্যাবিস হলে মারা যাওয়ার চান্স 100%। এবং ভারতে প্রতি বছর, ইন্ডিয়াতে 20,000-এর ওপর লোক শুধু কুকুরের কামড়ে নির্মমভাবে, বাচ্চারাও তার মধ্যে কিন্তু প্রিভ্যালেন্স আছে, কুকুরের কামড়ে র্যাবিস হয়ে মারা যায়। পুরো পৃথিবীতে ভারতে মারা যাওয়ার হার পৃথিবীতে দ্বিতীয়, আফটার কঙ্গো, আফ্রিকা মহাদেশের দেশ কঙ্গোর থেকে পরে। তাই আশা করি ভয়াবহতাটা আপনারা আন্দাজ করতে পারছেন। তাই আপনাদের সতর্ক করতেই এই পর্বটি। এবার আসি জলাতঙ্ক কোন কোন প্রাণী দ্বারা ছড়ায়। সাধারণত 5টি প্রাণী আমরা বলি যারা আমাদের সারাউন্ডিংসে থাকে, তাদের দ্বারা এটুকুই ছড়ায়: কুকুর, বিড়াল, শেয়াল, বেজি বা বাদর টাদর। বিভ্রান্তি দূর করি, ছুঁচো বা ইঁদুরে কামড়াতে জলাতঙ্ক হয় না, নিশ্চিন্ত থাকুন। মানুষ থেকে মানুষে ছড়ানোর ঘটনার প্রমাণও খুব একটা মেলেনি। তবে মনে রাখবেন, আক্রান্ত প্রাণীর লালাতে ভাইরাস থাকে এবং তা ক্ষতের মাধ্যমে স্নায়ুতে গেলে র্যাবিস হওয়ার সম্ভাবনা প্রবল। মানুষ থেকে মানুষে বা গবাদি পশু থেকে মানুষে ছড়ানোর ঘটনা নেই, তবুও আক্রান্ত মানুষ বা গবাদি পশু যদি কামড়িয়ে ক্ষত করে তবে তা ছড়াতে পারে। তাই আক্রান্ত গরুর মুখে বা কোনো গবাদি পশুর মুখে বা পালতু প্রাণীর মুখে হাত দিয়ে খাওয়াতে যাবেন না। 2, আক্রান্ত গবাদি পশুর দুধ বা মাংস খাওয়ানো যাবে কি? আপনি তো জানেন না, দুধ কিনছেন, মাংস কিনছেন, কোনটা র্যাবিস আছে কি আছে আপনি জানেন না। ছাগল আছে, অমুক আছে তমুক আছে, কিন্তু জেনে রাখুন, খাবারের মাধ্যমে ছড়ানোর নজির প্রায় নেই। শুধু লালা যদি ক্ষতস্থানে লাগে সেক্ষেত্রেই ছড়ায়। আর আপনি দুধ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, সেটা তো 60 ডিগ্রির ওপরে ফোটাচ্ছেন, 100 ডিগ্রিতে নিয়ে গিয়ে ফোটাচ্ছেন। এই ভাইরাসটি 60 ডিগ্রির ওপরে মাত্র 2 মিনিটের বেশি র্যাবিস অ্যানিমেলের বাইরে থাকতে পারে না, মরে যায়। তাই দুধ যদি ফুটিয়ে নেন, মাংস যদি অতিরিক্ত তাপমাত্রায় রান্না করলেন, তাই জীবিত ভাইরাস থাকার সম্ভাবনাই নেই। তবুও সতর্কতার জন্য যদি কোনো অসুবিধা বোধ করেন, পরিহার করবেন। তাই দুধ মাংস খেয়ে র্যাবিস হবে এরকম সম্ভাবনা প্রায় নেই। 3 নম্বর, কুকুর বিড়াল কামড় দিয়েছে, আঁচড়ে দিয়েছে, রক্ত বেরোয়নি, টিকা নিতে হবে কি? এইখানেই আসল গল্প। এইবার বলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কখন টিকা নিতে হবে, কখন টিকা নিতে হবে না, কি ভাগে ভাগ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কুকুর আক্রমণ করেছে এমন ব্যক্তিদের আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করি। ক্যাটাগরি 1, যাদের কুকুর চেটেছে বা শরীরের সাথে কুকুরের লেজের বাড়ি লেগেছে, কোনো রকম ভাবে বিড়ালের সাথে ঘষাঘষি লেগেছে, কিন্তু কুকুরের শরীরের কোনো লোমশ অংশ হয়তো আক্রান্ত ব্যক্তির সাথে লেগেছে, কিন্তু কুকুরকে খাওয়ানোর সময় কুকুর সেরকম ভাবে কামড়ায়নি, জাস্ট লালাটা লেগেছে, কোনো ক্ষতও তৈরি হয়নি, তাই এবং রক্তপাত হয়নি, তারাই কেবল ক্যাটাগরি 1। এক্ষেত্রে যে জায়গায় এসব লেগেছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন। এই রোগীর ক্ষেত্রে জলাতঙ্কের টিকা নেওয়ার প্রয়োজন নেই, এবং আক্রান্ত স্থান শুধু একটু সাবান দিয়ে রানিং ওয়াটারে ভালো করে ধুয়ে নেবেন, অ্যান্টিসেপটিক সলিউশন দিয়েও ধুতে পারেন। কিন্তু আপনাদের আবার বলছি, আপনারা ক্যাটাগরি 1, আপনাদের টিকা নেওয়ার প্রয়োজন নেই। এবার কি ক্যাটাগরি 2, যদি ক্ষতস্থানে কুকুর আঁচড় বা বেড়াল আঁচড় দিয়েছে, কামড় দিয়েছে, দাগ দেখা যাচ্ছে, কিন্তু ক্ষতস্থান থেকে কোনো রকম রক্তপাত হয়নি, তারা ক্যাটাগরি 2। তাহলে কি বললাম? আঁচড় দিয়েছে, কামড় দিয়েছে, বিড়াল, কুকুর, কিছু ক্ষতস্থান থেকে রক্তপাত হয়নি। এসব ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিরা ক্ষতস্থানটা পরিষ্কার করে নিতে হবে এবং রানিং ওয়াটারে আগের মতো অ্যান্টিসেপটিক সলিউশন এগুলো দিয়ে অবশ্যই জলাতঙ্ককে টিকা নিতে হবে। কারণ আপনি তো জানেন না, মাইক্রোস্কোপিক যদি ইনজুরি হয়, সেখানে যদি রক্ত আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু হয়তো মাইনিউট রক্তের মধ্যে ভাইরাস মিশে গেছে, তখন তো মুশকিল হয়ে যাবে।
জলাতঙ্কের টিকা এক্ষেত্রে 5টা ডোজই নিতে হবে এবং যেদিন কামড়েছে সেদিন ডে 1 হিসাবে থেকে 5 দিনের মধ্যে টিকা নেওয়া স্টার্ট করলে সবচেয়ে ভালো। কেন? ওই যে বলেছিলাম কুকুর অ্যাভারেজ 28.8 দিন হচ্ছে ইনকিউবেশন পর, তারপরই ভাইরাস লক্ষণ দেখাতে পারে যদি শরীরে ঢুকে যায়। আর আমরা বলবো কুকুরটাকে 10 দিন ওয়াচ করতে, কারণ র্যাবড অ্যানিমাল 10 দিনের বেশি বাঁচবে না, সে মরে যাবে, তখন বিপদ বেশি। এবার কুকুর দ্বারা গর্ভবতী মহিলা কোনো রকমভাবে আক্রান্ত হয়ে গেছেন, কুকুর বা বাড়ির পালতু কুকুর আঁচড়ে দিয়েছে, কেটে দিয়েছে, অমুক তমুক, তাহলে কিন্তু টিকা দিতে হবে। এবার হচ্ছে ক্যাটাগরি 3, যদি কুকুর বা বাঁদর বা বেড়াল আঁচড়ে দেয়, কামড়ে দেয়, রক্ত বের হয়, কামড়ে মাংস তুলে নিয়েছে, আঁচড়ে দিয়েছে, তারা অবশ্যই ক্যাটাগরি 3। এক্ষেত্রে আবার ক্যাটাগরি 2 এ যদি ক্ষতস্থানটা আগেরটায় মাথা, গলা, বুক, কাঁধ এগুলোতে হয়, তবে সেটি কিন্তু 2 থেকে ক্যাটাগরি 3 তে হবে, পরে বলছি। ক্যাটাগরি 3 ক্ষেত্রেও ক্ষতস্থান যতভাবে পরিষ্কারভাবে করে দিতে হবে, জলাতঙ্কের 5টি টিকা নিতে হবে এবং হিউম্যান ইমিউনোগ্লোবিন নিতে হয়, অ্যাকুইনাস সেরাম ইমিউনোগ্লোবিন, যেখানে কামড়েছে তার চারপাশে ফুটো ফুটো করে, এটা বাইরে পাওয়া যায় না, এটা সরকারি হসপিটালে গিয়ে আপনাকে নিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড 10 দিন ধরে জন্তুটাকে অবজার্ভ করা এবং 28 দিন অবধি খুব আতঙ্কের কিন্তু। 4, জলাতঙ্কের লোক জল দেখলে ভয় পায় কেন? র্যাবিস ভাইরাস সাধারণত এটা জুনোট্রপিক ভাইরাল এনকেফালাইটিস, ব্রেন আক্রান্ত করে, তাই জল বা তরল খাওয়ার জন্য যে পেশিগুলো আমাদের লাগে সেগুলো আক্রান্ত হয়, সেগুলোতে খাওয়ার সময় জলপানের সময় প্রচন্ড স্প্যাজম হয়, যন্ত্রদায়কটা সংকোচন প্রসারণ হয়, সেজন্য তীব্র ব্যথা হয়, জল দেখলেই ভয় পায়, একটা কুই শব্দ হয়, হ্যাঁ, কুকুর হয়ে যায় না, কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। 5, এতে কি পেটে কুকুরের বাচ্চা আসে? না, এটা ভয়, এটা কুসংস্কার, এসব কিচ্ছু হয় না, বাচ্চাদের এসব বলে ভয় দেখাবেন না, বাচ্চাদের কথা কিন্তু পরে আসছি। এবার হচ্ছে টিকা কিভাবে নেবেন। 2 রকম টিকা পাওয়া যায়, একটা হচ্ছে আইএম, এর 5টা শিডিউল, ডিপ আইএম দিতে হয়, হ্যাঁ, ডেল্টয়েডে 0 ডে, যেদিন কামড়েছে তার 3 দিন পর, 7 দিন পর, 14 দিন পর, 28 দিন পর এটা দিতে হয়। আর যেদিন কামড়েছে যেদিন টিকা শুরু হলো সেদিনকে ডে 1। 7, জলাতঙ্কের সাথে আর কিছু লাগবে? হ্যাঁ, প্রয়োজনে ওই যে বললাম, যদি শরীরে আপার পার্টে কাটে, এগুলো পরে বলবো কেন আপার পার্টটা আমরা বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, তাহলে এর সাথে র্যাবিস ইমিউনোগ্লোবিন দিতে হবে। টিটেনাসের টিকা যদি না নেওয়া থাকে তাহলে টিটেনাসের টিকা দেবেন, ক্ষতস্থানে টিটেনাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নোংরা বাইরের কুকুরগুলো তো নোংরা ঘাটে, অতএব ভালো করে ধুয়ে টিটেনাসের ভ্যাকসিন দেবেন এবং ডাক্তারদের বলে, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আপনাকে ডক্টরবাবু অনেক সময় অ্যান্টিবায়োটিক দিতে পারে, কারণ যদি জায়গাটা বিষিয়ে যায়, সেপটিক হয়ে যায়, সেক্ষেত্রে সংক্রমণের একটা ভয় থাকবে, অতএব এক্ষেত্রে কিন্তু ক্ষততে যাতে অন্য কোনো সংক্রমণ না হয় সেজন্য এই সাবধানতা। 8 নম্বর, আমি আগে একবার পুরো ডোজ নিয়েছি, আবার কামড় দিয়েছে, তাহলে কি আমাকে আবার ভ্যাকসিন নিতে হবে? আপনার প্রশ্নগুলোর কিন্তু সমস্ত উত্তর আমি দিয়ে দিয়েছি, খুব ভালো করে এগুলো শুনবেন। পুরো ডোজ নেওয়ার যদি 3 মাসের মধ্যে আবার কামড়ায় তাহলে নিতে হবে না, 3 মাস থেকে যদি 5 বছরের মধ্যে কামড়ায় তাহলে অন্তত 3টে ডোজ নেওয়া দরকার, 0 ডে, 3 ডে আর 7 ডেজ। 5 বছর পর অথবা পুরো ডোজ যদি আগে নেওয়া না থাকে, তা মনে করতে পারছেন না কবে নিয়েছেন, কটা নিয়েছেন, 5 বছর পর আবার কামড়ায়, তাহলে কিন্তু নতুন করে আবার পুরো ডোজ, পুরো ভ্যাকসিনেশন নিতে হবে এবং শরীরের ঊর্ধ্বাংশে কামড়ালে আরো বেশি সতর্কতা নিতে হবে। গর্ভ অবস্থায় কি এই টিকা নেওয়া যাবে? হ্যাঁ, আধুনিক র্যাবিস ভ্যাকসিনগুলো খুব সেফ, গর্ভ অবস্থাতেও নিতে পারেন এবং কোনো সমস্যা নেই, এটা প্ল্যাসেন্টাল ব্যারিয়ার অতিক্রম করে শিশুর শরীরে প্রবেশ করে না, তাই ভয়ের কিচ্ছু নেই। তবে এক্ষেত্রে আপনার গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ানের সাথে কথা বলে কিন্তু তাই করতে হবে। এক্ষেত্রে বাচ্চার জন্মের সময়ও কিন্তু অতিরিক্ত সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। এবার বারবার বলছিলাম যে শরীরের ঊর্ধ্বাংশে কামড়ালে ভয় কেন, এবার আপনাকে তাহলে একটু র্যাবিস কি করে শরীরে এটা জানতে হবে। মনে করুন একটি পাগলা কুকুর বা র্যাবিস আক্রান্ত কুকুর আপনার হাতে বা পায়ে কামড় দিয়ে দিল, এই কামড়ানোর সাইট যখন কামড়ালো সেটা হচ্ছে স্টেজ 1, সেখানে আপনি ধুয়ে নিলেন, পরিষ্কার করে নিলেন, কিন্তু কিছু হলো না, ভাইরাস সেখানে চুপ করে বসে রইল, সেখানে রক্তের সাথে ভাইরাস মিশলো, এইবার দিন 7 পর আরম্ভ হবে র্যাবিস ভাইরাস আক্রান্তের 2 নম্বর স্টেজ। এই ক্ষতস্থানের চারপাশে দেখবেন একটু লাল হচ্ছে, চুলকোচ্ছে, জ্বালা করছে, কুইন ফ্ল্যাম্প, এটা 2 নম্বর, ভাইরাস রক্তের সাথে মিশে অ্যাক্টিভ ফর্মেশন আরম্ভ করেছে। এরপর ভাইরাস কাছাকাছি যে নার্ভ এন্ডিং পাবে, হাতে কামড়ালে, পায়ে কামড়ালে পেরিফেরাল নার্ভ ধরে এগোতে থাকবে ব্রেনের দিকে, এই যখনই এগোতে থাকবে একটু ফ্লু লাইক সিমটমস হবে, জ্বর, একটু কাশি, গা হাত পা ব্যথা, ম্যালেজ, কোনো কিছু যেন ভাল লাগছে না, খেতে ইচ্ছে করছে না, বমি ভাব, এই ভাইরাল ফিভারের মতো লক্ষণটা হলো স্টেজ 3। এরপরে যখন ভাইরাস পুরোপুরি গিয়ে ব্রেনে গিয়ে অ্যাটাক করবে, ব্রেন সেলগুলোকে তার আন্ডার কন্ট্রোলে নিয়ে নেবে,
এবং র্যাবিজের র্যাপিড সিমটমস, এই যে বললাম জুনোট্রফিক ভাইরাল এনকেফালাইটিস যখন ডেভেলপ করবে, আপনার শ্বাস নেওয়ার ডায়াফ্রামের নিয়ন্ত্রণের ক্ষমতা, আপনার মাসেলস কন্ট্রাকশন ক্ষমতা, তরল খাওয়ার ক্ষমতা, এগুলো কমে যায় এবং বিভিন্ন শ্বাসকষ্ট, বিভিন্ন স্প্যাজম জনিত ব্যথা, যন্ত্রণা, জ্বর, এমনকি লাস্টে কোমায় রোগী মারা যেতে পারে। এটা স্টেজ 4। এই স্টেজ যদি একবার ডেভেলপ করে, পৃথিবীতে কোনো চিকিৎসা নেই আপনাকে বাঁচিয়ে তোলে। পৃথিবীতে আজ অব্দি যারা র্যাবিস আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে মাত্র একজনই, পৃথিবীতে একজনই ইমিউনোগ্লোবিন বা টিকা ছাড়া বেঁচে ফিরে আসতে পেরেছেন। তার নাম জিনা জেসিয়া ফেরেটো। এই ভদ্র মহিলাকে, তার বয়স যখন 13, 2004 সালে চার্চ এসে গেছিল আমেরিকায়, একটি বাদুর পায় সেখানে। সেই বাদুরটাকে রেস্কিউ করে সে বাড়িতে নিয়ে আসে। তখন বাদুরটা তাকে আঁচড়ে টাচড়ে দেয়। তার মা যথারীতি সেটা ধুয়ে টুয়ে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, কিন্তু মেডিকেল অ্যাটেনশন কিছু নেয়নি, টিকা কিছু দেয়নি। যথারীতি 7 দিন পর তার জ্বর, সর্দি, কাশি, ব্যথা এসব দিয়ে র্যাবিসের লক্ষণ প্রকাশ পায় এবং আস্তে আস্তে মেয়েটি প্রায় মরণাপন্ন হয়ে হসপিটাল। এবং র্যাবিসে আক্রান্ত হওয়ার পর, র্যাবিস জুনোট্রফিক এনকেফালাইটিস হওয়ার পর বেঁচে আসার একমাত্র ঘটনা, মেয়েটি 75 দিন হসপিটালে একটা তাকে বিশেষ ট্রিটমেন্ট দেওয়া হয়, মিল্কওয়া প্রোটোকল। এই মিল্কওয়া প্রোটোকল কি? র্যাবিস হলে বলেছি লাস্টে ব্রেন কোমায় চলে যায়, সমস্ত নার্ভগুলো র্যাবিস ভাইরাস আক্রান্ত হয়ে আনকন্ট্রোল হয়ে যায়। এক্ষেত্রে ডাক্তাররা ফলো করেন এই মিল্কওয়া প্রোটোকল। এক্ষেত্রে রোগীকে ভেন্টিলেট করে ডিপ কোমায় নিয়ে চলে যাওয়া হয়, মিডাজোলাম, কেটামিন এগুলো দিয়ে ডিপ কোমায় নিয়ে যাওয়া হয় এবং এই কোমায় থাকাকালীন তাকে অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে চিকিৎসা আরম্ভ করা হয়, ভাইরাসের যেন র্যাপিড দ্রুত বংশগতি ছড়িয়ে না পড়ে। আর ওয়েট করা হয় শরীর নিজেই যেন এই ভাইরাসের এগেইনস্টে সেলফ ইমিউনিটি ডিফেন্স তৈরি করে। শরীরকে সময় দিতে হবে। একমাত্র শরীর যদি অ্যান্টিভাইরাল পেয়ে ভাইরাল রেপ্লিকেশন বন্ধ করে, গ্রোথ বন্ধ করে, শরীর যদি ডিফেন্স করতে পারে তবেই আপনি বাঁচতে পারেন, না হলে মৃত্যু নিশ্চিত। রোগটি ভয়াবহ হলে বাঁচার চান্স নেই। অতএব কোন রকম অবহেলা অবজ্ঞা করবেন না। যারা কুকুরের ওনার, বিড়ালের ওনার, তারাও যথেষ্ট সংবেদনশীল হবেন। যারা পুষছেন বাড়িতে, বিদেশি ব্র্যান্ড হোক, দেশি ব্র্যান্ড হোক, নিয়মিত ভ্যাকসিনেট করবেন, ভেটেরিনারি ডাক্তারের কাছে ভ্যাকসিনেট করবেন। আপনার আশেপাশের লোকজনকে তাদের সহানুভূতিশীল হবেন। তারা যখন, অনেকেই আছেন কুকুর বিড়াল খুব ভয় পায়, বাড়িতে গেলে আঁচড়ে দেবে, কামড়ে দেবে, অনেকে আছে সাথে সাথে এই ব্যাপারটা বোঝে, ডগ ওনাররা তারা অন্য ঘরে নিয়ে গিয়ে কুকুরটিকে বেঁধে রাখে, সে ডাক্তারবাবু হোক বা অন্য কেউ হোক, তাদের বাড়িতে গল্প টল্প করে চলে গেল, তারপর সে আবার তাকে বাইরে নিয়ে আসে। আমি নিজে রুগী দেখতে গিয়ে কয়েকবার এম্বারেসিং সিচুয়েশনে পড়েছি। তার বাড়ির কুকুর, যার বাড়িতে গেছি, কুকুর এসে আমার গায়ের উপর ঝাঁপ দিতেছে। তা ছড়িয়ে দেবেন তো, আপনার তো এই সংবেদনশীলতা থাকতে হবে। তো ডাক্তারের মাথায় সবসময় র্যাবিস ঘুরছে, ওদিকে আপনার মরণাপন্ন রুগী দেখতে সে বাড়িতে এসছে, হ্যাঁ, তাহলে না, তখন রুগীর বাড়ির লোক কি বলে, ডাক্তার কিছু করবে না, কিছু করে না, একটু আপনাকে শুকবে, আপাতমস্তক শুকেও চলে যাবে। সত্যি কুকুরটি তাই করলো, কুকুরটি আমি কিছু করিনি, আমার গায়ের উপর এরকম পা দিয়ে আপাতমস্তক শুকে একদিকে চলে গেল। কিন্তু এই যে আমি মেন্টাল ট্রমাটা পেলাম, আমি তো একটা উষ্ণ অভ্যর্থনা পেলাম তার বাড়িতে গিয়ে, তাই তার রুগী দেখে আমি আমার কর্তব্য করে চলে এসেছি। রুগীর বই পায়খানা হয়েছিল, সামলে দেওয়া, ইঞ্জেকশন দেওয়া, বাঁচিয়ে দিয়ে চলে এসেছি। কিন্তু আমার যে উষ্ণ অভ্যর্থনা হলো, মেন্টাল ট্রমা হলো, এটা আমি ভুলতে পারবো না। আপনার কুকুর আপনার কাটে না, শান্তশিষ্ট, সব ঠিক আছে, কিন্তু আপনি সংবেদনশীল হবেন আশেপাশের লোকের প্রতি। আপনি সাথে সাথে অন্যদিকে নিয়ে যান, অন্য ঘরে নিয়ে যান, বন্ধ করে রাখুন, তিনি চলে গেলেন, তারপর ফ্রি আবার অ্যাক্সেসের জন্য ছেড়ে দিন। এইগুলো মেনটেন করতে হবে। বাচ্চাদের বলছি, বাইরে যখন বেরোবে, তোমরা স্ট্রিট ডগ, বাচ্চারা ভীষণ কিন্তু ভিকটিম, অধিকাংশ বাচ্চা মারা যায় কিন্তু ভারতে যত মারা যায় তার 50% উপরে বাচ্চা। কেন? বাচ্চারা বাইরে গিয়ে কুকুরের সাথে কোনো কিছু হলো, ঢিল চুল্ল গিয়ে করলো, বা এমনিতেও কুকুরগুলো এসে বাচ্চাদের চট করে আক্রমণ করতে পায়, এবং বাচ্চারা ভয়ের চোটে বাড়িতে গিয়ে সেটা বলে না যে কুকুর কামড়েছে, আঁচড়েছে। এই লুকিয়ে যাওয়া ফলে গার্জিয়ানও প্রপার প্রোফাইল্যাক্সিস ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ভ্যাকসিনেট করা, এগুলো করছেন না বা করে না, যার ফলে আরো বিপদটা বাড়ে। তাই বাচ্চাদের আপনারা ভয় দেখাবেন না, সবসময় উৎসাহিত করবেন, প্রপার সত্যটা জানাবেন, তাহলে তারা যদি আক্রান্ত হয় বাড়িতে এসে জানাবে। আর আরেকটা রিকোয়েস্ট, আপনারা বিদেশি ব্র্যান্ডের কুকুর কিনে তো লাভ নেই। সরকার যেমন নেদারল্যান্ড করেছে, বিশাল হারে ট্যাক্স বসিয়েছে, তারাই একমাত্র র্যাপ্ট পুরো অ্যানিমাল ছাড়া দেশ নেদারল্যান্ড। বিদেশি ব্র্যান্ডের কুকুর পোষক, প্রচুর টাকা ট্যাক্স দিতে হবে। কিন্তু দেশীয় স্ট্রিট ডগকে যদি তুমি অ্যাডাপ্ট করো, সরকার তার ভ্যাকসিনেশন এবং সেই প্রাণীর স্টেরিলাইজেশনও বিনা পয়সায় করিয়ে দেবে। অতএব আমাদের দেশের সরকার এত পাওয়ারফুল না, পারবেও না। আপনারা চেষ্টা করুন না, রাস্তাঘাটে যে কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলোকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের কাছে একটু অ্যাডাপ্টেশন করে পালতে, তাকে ভ্যাকসিনেট করতে, তাকে বিদেশি কুকুরের ব্র্যান্ডের মতো যত্ন নিয়ে পালন করুন, তাহলে তো স্ট্রিট ডগের সংখ্যা অনেকটা কমে যায়। সবাই যদি আমরা অ্যাডাপ্টেড করি, একটু খাবার দিলেই তো প্রভুভক্ত প্রাণী, খুব উপকারে, আপনাকে মৃত্যু অব্দি সঙ্গ দিয়ে যাবে। তাই
এইভাবে একটা কিন্তু কমাতে পারেন। কারণ বিদেশি ব্র্যান্ডের কুকুর পোষা প্রচুর খরচ, তার ট্যাক্স দিতে হয়, অমুক করতে হয়, ভ্যাকসিনেশন করতে হয়, সে এসি ছাড়া ঘুমাবে না, দরকার নেই তো। আমাদের ইন্ডিয়ান কুকুরই তো ভালো, ইন্ডিয়ান ক্লাইমেটে, ইন্ডিয়ান অ্যাটমসফিয়ারে সে বরাবর মানিয়ে নিতে পারবে। এটা আমার একটা মানবিক আবেদন, আমার ইউটিউব ফ্যামিলির সমস্ত পরিবারের পক্ষ থেকে একটা মানবিক আবেদন, আপনারা এটা করে দেখতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানবিক হবেন, পশুদের মেরে ফেলতে হবে না, বিকল্প একটা পথ নিজেরাই খুঁজে বার করবেন, বাচ্চাদের অভয় দেবেন এবং সত্যিটা বুঝিয়ে বলবেন। আবার এরকম আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন।